সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং সহযোগী সংস্থা কর্তৃক বাস্তবায়িত কোনো ক্ষুদ্র উদ্যোগ বা বিশেষ কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছে জনাব ইমাম হাসনাত, নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা, এবং আমাদের সাথে আরও রয়েছে সৈয়দ নুরুল আলম, নির্বাহী পরিচালক, স্যাপ বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা কোনো কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন দেখব। প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দীঘল কালো কেশ বাঙালি নারীর ঐতিহ্য। বাঙালি নারীরা বহুকাল পূর্ব হতেই চুলে নানা রকম অনুষঙ্গ ব্যবহার করে আসছে। এর মধ্যে কৃত্রিম চুলের খোপা অন্যতম। যাদের মাথায় চুল একটু কম বা নানা কারণে চুল ছোট করে রাখে, তারা নানা উৎসবে বা সামাজিক অনুষ্ঠানে কৃত্রিম চুলের খোপা ব্যবহার করে। আমাদের দেশের কৃত্রিম চুলের খোপার পাইকারি বাজার হলো চকবাজার। তাই এর পাশের কামরাঙ্গীচরে গড়ে উঠেছে কৃত্রিম চুল ও খোপার কারখানা। পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে এমনই একটি কারখানা গড়ে তুলেছে কামরাঙ্গীচরের মোহাম্মদ সাগর আহমেদ। আমি চুলের কাজ শিখছি আমার শাহরুখ ভাই থেকে। তার কাছ থেকে প্রায় 6 মাসের মতো কাজ করছি। 6 মাসের মতো কাজ করে তারপরে আমি এই মার্কেটে ছোটোখাটো আমার শালা থেকে কিছু টাকা নিয়ে এই কাজ এই চকে আরম্ভ করি। আরম্ভ করার পরে এই আস্তে 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 উপরে উঠছি। তারপর আর পিছন দিকে আমার চাওয়া লাগে নাই। আমার কারিগর খাটছে প্রায় 30-35 জন। তারপরে মোটামুটি যা আয় হয় এদের সংসার চালাই, পোলাপানের লেখাপড়া করাই, তারপরে ঘর ভাড়া এগুলো দিয়ে ঠিয়া মোটামুটি সুন্দরভাবেই চলতে পারি। তার কারখানায় তার স্ত্রী আমিনা বেগমও চুলের খোপা তৈরি করে। ওই এলাকার অনেক নারী নিজ বাড়িতে থেকেই চুলের খোপা তৈরি করে। আমার স্বামী যে এই কাজ করছে তখন মনে করেন আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়েছে। হালকা পাতলা টাকা দিয়ে কাজ শুরু করছি। পরে মানবিক সাহায্য সংস্থান থেকে 10,000 টাকা কিস্তি উঠাইছি। কিস্তি উঠে মনে করেন আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। এখন আমি 1 লাখ টাকা কিস্তি উঠাইছি। আমার 3টা ছেলে মেয়ে লেখাপড়া করাই। আমি এই চুলের খোপা বানায় মনে করেন জায়গা কিনছি। এখন আশা আছে আল্লাহর রহমতে যদি ঘর বাড়ি উঠাইতে দেয় আল্লাহ, উঠামু, ছেলে মেয়ে নিয়ে থাকুম। এইটাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে অনেক সুখে আছে আল্লাহর রহমতে। আবার তুলনামূলকভাবে অসচ্ছল পরিবারের মেয়ে শিক্ষার্থীরা পড়ালেখার ফাঁকে তার কারখানায় কৃত্রিম চুলের খোপা তৈরি করে। মেয়েদের চুলের আরেক অনুষঙ্গ হলো চুলের ক্লিপ। চুল বেঁধে রাখতে প্রায় সব নারী ক্লিপ ব্যবহার করে। চুলের ক্লিপের বিপুল চাহিদার যোগান দিয়ে আসছে পুরানো ঢাকার বেশ কিছু প্লাস্টিক কারখানা। এমনই একটি কারখানা পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা গড়ে তুলেছেন রানী বেগম। তার কারখানায় মেয়েদের চুলে ব্যবহৃত প্রায় সকল প্রকারের ক্লিপই তৈরি হয়। কাঁচামাল হিসেবে প্লাস্টিক ব্যবহার করে তৈরি করেন দৃষ্টিনন্দন সব চুলের ক্লিপ। তার কারখানায় প্রায় 30 জন কর্মচারী কাজ করছে। আমি এই বাড়িতে কারখানায় দীর্ঘ 20-25 বছর কর্মস্থানে আছি। এই মাথার ব্যান্ড বানাইয়া আমার মাসে বেতন পড়তেছে 12-14 থেকে 15,000 টাকা। এই টাকা দিয়ে আমার পারিবারিক সংসার, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে খুব শান্তভাবে আল্লাহ আমার দিন কাটাচ্ছে। 1 বছর আগে তিনি চুলের ক্লিপের কারখানার পাশাপাশি গড়ে তুলেছেন লেডিস ব্যাগের কারখানা। আমরা প্লাস্টিক কারখানা ব্যাগের কারখানা আইছি করতে করতে কাজ চালু করেছি। কারণ ব্যাগের কারখানার মধ্যে উন্নতি করতে হয়। 10-12 হাজার টাকা বেতন সপ্তাহে দিয়ে থেকে 10-12 টাকা পাওয়া যায়। আমি মানবিকের ভিতরে আজকে 18 বছর ধরে টাকা উঠাই। এই পয়লা আমাকে 18,000 টাকা দিছে, এর থেকে আমি ব্যবসা শুরু করছি। আর ওখানে বর্তমান 4 লক্ষ টাকা পাইছি। 4 লক্ষ টাকাও আমার শেষ। এই আর 12-13টা কিস্তি আছে, দিলে আমার শেষ হয়ে যাব। আমি এর থেকেই ব্যবসা করি, শুরুর থেকেই ব্যবসা করে আমি এতটুকু আসছি। তার কারখানায় উন্নত মানের ব্যাগ তৈরি হয়। আজকাল যেসব ব্যাগ ব্যবহৃত হচ্ছে তার বেশিরভাগই আমাদের দেশে তৈরি হচ্ছে। তার কারখানায় প্রস্তুতকৃত ব্যাগে ব্যবহৃত সকল উপাদান চায়না থেকে আমদানিকৃত। কাম শিকার পরে বেতনের চাকরি করি 8,000 টাকার মতন কাজ কাম করে তার মধ্যে দেড় গ্রামে টাকা পয়সা ফাটাই মা বাপ চলে। তার মধ্যে ছেলে সন্তান স্কুলে পড়ে। আল্লাহ সুশান্তির মতন চলাফেরা করতেছে।
মেয়েদের চুলে ব্যবহৃত নানান পণ্য ও ব্যাগ তৈরিতে পিকেএসএফ এর সহযোগী সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে যে বিপুল লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে তা আমাদের দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। আমাদের 2003 সাল থেকে ক্ষুদ্র ঋণ উদ্যোক্তা শুরু হয় এবং বর্তমানে 8,628 জন ক্ষুদ্র ঋণ আওতাভুক্ত আছে, তা যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই প্রকল্পের মাধ্যমে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ সৃষ্টি করছি এবং এই ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের বর্তমান অবস্থা ঢাকা শহরে বিশেষ করে কেরানীগঞ্জ, লালবাগ ব্যাপক একটা এলাকা বিস্তার করছে, যেখানে যার মাধ্যমে আমরা দেশের অর্থনীতির গতিশীল করার প্রয়াস অব্যাহত রেখেছি। সুধী দর্শক মণ্ডলী, কামরাঙ্গীরচরের মোহাম্মদ সাগর আহমেদ এবং রানী বেগমের চুলের ক্লিপ এর কারখানা আমরা দেখলাম এবং প্রত্যেকেই 30 থেকে 35 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। উদ্যোক্তা হিসেবে শুধু নিজেই তার খ্যাতি অর্জন করেনি, সাথে সাথে 35 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমি প্রথমেই জানতে চাইব জনাব এম হাসনাত আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনাদের যে প্রতিষ্ঠানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তার সাথে এই সাগর আহমেদ এবং রানী বেগমের যে কারখানা এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে, ক্ষুদ্র উদ্যোগ হিসেবে তাদের যে বহিঃপ্রকাশ, তার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? যে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যে বিশেষ করে ক্ষুদ্র ঋণ এবং এই যে ক্ষুদ্র উদ্যোগকে সহায়তা করা, সেটা তারা পুরোপুরি আমরা এই জায়গায় তাদের ক্ষেত্রে সফল হয়েছি। এই জন্য যে আমরা প্রথমে শুরু করেছিলাম যে ক্ষুদ্র ঋণ দিয়ে, এবং তারা কিন্তু ক্ষুদ্র ঋণের সদস্য ছিল। পরবর্তীতে তারা আপগ্রেডেড হয়েছে এবং তারা এরকম কারখানা প্রতিষ্ঠা করেছে এবং তাদেরকে আমরা এই পুঁজি সরবরাহ করেছি। এটা আপনারা আরম্ভ করেন 2003 সালে। জি, 2003 সালের আগেও তো এরা ক্ষুদ্র উদ্যোক্তা ছিল নাকি? হ্যাঁ, ক্ষুদ্র ঋণের সদস্য ছিল। আচ্ছা, ক্ষুদ্র ঋণের সদস্য ছিল। তাদের যে আজকের যে ক্ষুদ্র উদ্যোক্তার রূপান্তর, জি, তার পেছনে আপনার প্রতিষ্ঠানের অনেক অবদান রয়েছে এবং এটাই আমরা চেয়েছিলাম। এটা সেফ বাংলাদেশের যে উদ্দেশ্য এবং আদর্শ যেটা ছিল আর কি, তার সাথে এই যে আমরা যা দেখলাম প্রতিবেদনে, তার সেটা কতটুকু সঙ্গতিপূর্ণ? আসলে আমি অনেকটা কাছাকাছি বলবো যে আমাদের কাজের সাথে যে এমএসএসজি কাজের ছবিটা দেখলাম মিল আছে জন্য যে আমরা তো দারিদ্র্য বিমোচনের কাজ করছি। দারিদ্র্য বিমোচনের একটা অংশ হলো যে গরিবদের আয় বাড়ানো, পুঁজি দিয়ে আমরা তা সাহায্য করাতে তারা এই এমব্রয়ডারি কাজ করছে। এবং একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য রেখেছি যে যাতে লোকাল মার্কেট পায়। এখানে আমি দেখছি যে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে 30 থেকে 35 জন লোকের কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে। উন্নত মানের দ্রব্য তারা তৈরি করছে। উন্নত মানের দ্রব্য তৈরি করছে। এক সময় দেখা যেত যে হয়তো এই দ্রব্যগুলো আমরা বিদেশের উপর তাকিয়ে থাকতাম এবং তাদের দক্ষতারও মূল্যায়ন করতে হবে, নিপুণভাবে তৈরি করতে। ক্ষুদ্র উদ্যোগ হিসেবে এটা কিরকম ব্যতিক্রম ধর্মী? সচরাচর ক্ষুদ্র উদ্যোগ বলে যে সমস্ত জিনিসের সঙ্গে জড়িত, এটা একটু ব্যতিক্রম ধর্মী। কারণ মহিলাদের যে সমস্ত তাদের ব্যবহার জিনিস, ব্যাগ এবং মাথার খোপা, এইগুলো চুলের খোপা, এগুলো যেগুলো ক্লিপ, এগুলো কিন্তু সব জায়গায় তৈরি হয় না এবং এই ব্যবসাগুলো সবাই করে না সচরাচর। এবং তারা এই জিনিসগুলো বেছে নিয়েছে এবং এগুলোও কিন্তু আগে বাইরে থেকে আমদানি হতো, চীন থেকে। এবং সেই জিনিসগুলো আজকে হুবহু তারা ঠিক একই মান সম্পন্ন জিনিসই আজকে দেশে তৈরি করছে। আমরা দেখলাম যে গড়পড়তায় 30-35 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এটা যদি সিরাজগঞ্জ, পাবনা অথবা আমরা জামালপুরের মতো কোনো জায়গায় এটাকে নিয়ে যাই, তাহলে সেখানে তো যে দ্রব্যের মূল্য, সেখানে একটা প্রভাব ফেলবে। অর্থাৎ কম মূল্য আমি দ্রব্যটি সরবরাহ করতে পারবো এবং ওই লোকাল, ওই এলাকায় যেখানে কর্মসংস্থানের তীব্র অভাব রয়েছে, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তো সেই জায়গাটায় আপনারা হাত দিচ্ছেন না কেন? না, আমরা হাত দিচ্ছি না এটা বলাটা ঠিক হবে কি না জানি না। কারণ আমরা এটাতে হাত দিয়েছি বলে এবং আমরা ওই এলাকা ভিত্তিক যে এই জিনিসটা তারা ট্রেইনড আছে, কিন্তু তারা পুঁজির অভাবে করতে পারছিল না। আমরা পুঁজিটা দেওয়াতে তারা এখন দলে 30 জন 20 জন দরে ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরি করে এগুলি হচ্ছে।
তৈরি করছে এবং এটা তাদের লোকাল মার্কেট আছে এবং বিভিন্ন আশেপাশের ডিস্ট্রিক্টগুলিতেও তারা সাপ্লাই দিচ্ছে। আর কি একটা হলো যে তাদেরকে সবচেয়ে হলো যে পরামর্শ, জি। কারণ যখনই ক্ষুদ্র উদ্যোগ যখন আমরা তাদেরকে সহায়তা করছি, তাদেরকে আমরা একটা বড় সবসময় দিয়ে থাকি পরামর্শটা, তার ব্যবসাটা সঠিকভাবে চলছে কিনা, তার চাহিদাটা ঠিক আছে কিনা, এবং সেই অনুযায়ী তার যে লাভের বিষয়টা সেটা সে করতে পারছে কিনা, এই পরামর্শটা আমরা তাদেরকে সবসময় মনিটর করি এবং তাদের তাদেরকে দিয়ে পণ্যের থাকি। যে গুণগত মান সেটাও কি- তারা ঠিক মতো এই পরামর্শগুলো আমরা দেখি, গুণগত মান ঠিক থাকলে তার চাহিদা ঠিক থাকবে এবং এবং ব্যবসাটা পর্যায়ক্রমে ভালোভাবে তার যে চলবে। উন্নতিকরণ যেটা জি, আর একটা হলো যে তার পাশাপাশি তার স্বাস্থ্যের বিষয়টা আমরা সচেতন করার চেষ্টা করি তাদেরকে, তার শ্রমিকের তার শ্রমিক এবং তার পরিবারের সবাইকে। স্যাপের কি জি, এটা আমাদের একই ধরনের আমি বলবো যে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে আয় বৃদ্ধি করা এবং সেই আয়ের টাকা দিয়ে যাতে সে 3 বেলা ভালোভাবে খেতে পারে, তারপরে তার বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারে, তো যাতে মানে ওই ঘরের বউ স্ত্রী কিংবা মেয়েরা তা ভালোভাবে কাপড় এবং তৈরি সম্পদ করতে পারে, সৃষ্টি হয়। সম্পদ সম্পদ সৃষ্টি সৃষ্টি হয়। করতে পারে। আপনাদের যে প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল জি। দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য বিমোচন। আপনারা ঠিক সেই দিকেই ধাবিত হচ্ছে। সেটা আমাদের একটা উদ্দেশ্য ছিল যে অনগ্রসর জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা এবং তাদের এই অনগ্রসর অবস্থা থেকে তাদের উত্তরণ ঘটানো। আজকে সেই অনগ্রসর জনগোষ্ঠীর ক্ষমতায়ন খুব একটি সুন্দর টপিকস, আমরা এ ব্যাপারে আলোচনা করব বিরতির পরে। জি। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতিতে যাওয়ার পূর্বে আমরা দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের কথা বলছিলাম। জনাব হাসনাত সাহেব, আপনি বলছিলেন যে দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য যে আপনাদের লক্ষ্যটা ছিল, সেটা এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখছেন যে সেটা অর্জিত হচ্ছে। জি। আরো কিছু বলবেন কি? যে আমি যেটা বিশেষ করে যে বললাম যে নারীরা যেখানে পিছিয়ে ছিল, আজকে আমাদের ক্ষুদ্র ঋণের একটা বড় উদ্দেশ্য যে এই নারীদের ক্ষমতায়ন এবং জনগোষ্ঠীর অর্ধেক তারা, এবং তারা যদি পিছিয়ে থাকে তাহলে দেশ কখনোই উন্নয়নের দিকে ধাবিত হতে পারবে না। এবং আজকে আমাদের ঋণ কিন্তু আমি সেই নারী সদস্যকে দিই এবং সে কিন্তু এই টাকাটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সিনসিয়ারিটির সঙ্গে ব্যবহার করছে এবং সেখানে তার পরিবারেরও অংশগ্রহণ থাকে, ফলে সমাজেও কিন্তু আজকে তার মূল্য বৃদ্ধি পেয়েছে। আজকে রানী বেগম কিন্তু শুধু পরিবার, ওই সমাজেও কিন্তু সে আজ ভূমিকা রাখা শুরু করেছে। সৈয়দুল আলম, আপনি কিছু যোগ করবেন কি? যারা জানে তাকে আরও অগ্রসর করানোর জন্য, তাকে ক্ষমতায়ন করার জন্য, তার ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য আপনার গিয়ে প্রশিক্ষণ খুবই দরকার। যে আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছে যে মহিলাদের ইনকাম বাড়াতে এবং মহিলারা আজকে তার স্বামীর সাথে ইনকামের সাথে ম্যাচ করাতে ওনাদের গুরুত্ব বেড়ে গেছে। আমাদের দারিদ্র্য বিমোচনের একটি অংশ হলো যে তার অর্থনৈতিক পরিবর্তন, তার সাথে সাথে অন্যান্য পরিবর্তন, সামাজিক এই পরিবর্তনগুলিও ক্রমশ আয় বাড়ছে এবং তাদেরকে এটার ভিতরে নিয়ে আসা হচ্ছে। এটা আমাদের অর্গানাইজেশন অবজেক্টিভ উদ্দেশ্য ছিল এবং আমরা দারিদ্র্য বিমোচনের কাজ করতে গিয়ে দারিদ্র্য বিমোচনের একটা অংশ যেটা আমরা এই উদ্যোক্তাদের সৃষ্টি করা। অর্থায়ন তো একটা বিষয়। আমাদের রানী বেগম বলছিল যে সে সর্বশেষ 4 লক্ষ টাকা গ্রহণ করেছে, বর্তমান পর্যায়ে 10 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারেন। 10 লক্ষ টাকা। তার মানে কি এখানে বর্ধিত অর্থায়ন করার জন্য আপনারা প্রস্তুত রয়েছেন? তো সেই ক্ষেত্রে অর্থায়নের সাথে সাথে ঝুঁকিটাও কিন্তু আমরা দেখি। ওই যে বললাম যে ঝুঁকিটা এইভাবে দেখি যে তার ব্যবসার চাহিদা কী রকম, তার যে প্রোডাকশন যে দ্রব্যাদি সে করছে সেটা বাজারে বিক্রি হচ্ছে এবং তার বাজারে কী রকম চাহিদা সৃষ্টি হয়েছে, সেটার উপর ভিত্তি করে তাকে কিন্তু আমরা পরামর্শ দিই যে আপনার ব্যবসার সম্প্রসারণ কীভাবে করবেন, যেগুলো তাকে আমরা তো দেখলাম যে আপনাদের 4 লক্ষ টাকা থাকলেও তার আসলে টোটাল যে অ্যাসেট তার পরিমাণ অনেক বেশি হবে, 4 লক্ষ টাকা। সুতরাং কিছু সম্পদ তৈরি করেছে। হ্যাঁ, এই ব্যক্তি যদি সাস্টেইন করে, তার টেকসইতা যদি পরিমাণটা যদি বাড়ে, তাহলে আপনিও ঝুঁকিমুক্ত হবেন, এটা একটা লক্ষ্য। কিন্তু এটা যদি প্রাকৃতিক দুর্যোগ তো একটা বিষয় আছে আর কি, হঠাৎ আগুন লেগে তার এই পুরো ব্যবসাটা নষ্ট হয়ে গেল, যে এরকম যদি হয় সেই ব্যাপারে আমাদের কভারেজ আছে, সেটা আমাদের দুর্যোগ ফান্ড আছে, ঝুঁকি ফান্ড, রিস্ক মিটিগেশন ফান্ড, সেটা কিন্তু
যাক বিমার মতোই কাজ করে। তার এই ব্যবসাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই উদ্যোগটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনাদের অন্য ফান্ড থেকে তাকে সহযোগিতা পুনরায় দাঁড়ানোর জন্য একটা হলো যে তার যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাকে তার ওই মুহূর্তে যে সহযোগিতা সেটা আমরা দিব, আবার তার ব্যবসা পরিচালনার জন্য আমরা ফান্ড সরবরাহ করব। কাজে আমরা তার মোটামুটিভাবে তার পাশে ভালোভাবে আছি। আপনি তাকে নিয়ে কাজ করছেন এবং তার তার জন্য কাজ করছেন, তাকে নিয়ে কাজ করছেন। আমরা মানবিক সাহায্য সংস্থার একটা ফিগার পেলাম, সেটা হচ্ছে ৮৬৬৮ জন ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, তারা ২০০৩ সাল থেকে কার্যক্রমটা দিয়ে। সেফ বাংলাদেশ এই সংখ্যা কত হবে? প্রায় ৩৫,০০০ আপনার বেনিফিশিয়ারি মানে লাভবান হচ্ছে আমাদের দ্বারা। এই কাজের মধ্যে আসলে মনে হচ্ছে যে প্রায় আপনার ১০,০০০ মতো ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে আপনাদের প্রতিষ্ঠানে। আপনি একটু দুর্যোগের কথা বলছিলেন। দুর্যোগ আপনি জানেন যে আমরা দক্ষিণ অঞ্চলে কাজ করি এবং এখানে আপনার দুর্যোগ লেগেই থাকে, বিশেষ করে সাইক্লোন আমাদের কর্মস্থান। তখন এই দুর্যোগের মোকাবিলা করার জন্য আমরা প্রথম করি কি, যারা আমাদের এই ক্ষুদ্র ঋণের আওতায় আছে তাদেরকে প্রায়োরিটি করে দুর্যোগের সময় যেই ফান্ডগুলি পাওয়া হয় বাইরের থেকে, সেই ফান্ডের একটা ভালো অংশ এবং প্রায়োরিটি বেসিসে তাদের কাছে যায়, তারপর অন্যদের কাছে যায়। অর্থায়ন একটি বিষয় নয়, অর্থায়ন আপনারা করছেন, সাথে সাথে তার যে আনুষঙ্গিক সুবিধাগুলো, আনুষঙ্গিক সেবাগুলো তাকে দিয়ে যাচ্ছেন পর্যায়ক্রমে। আমাদের এটা হচ্ছে যে এই যে রানী বেগম এবং সাগর আহমেদ, এরা দেখছি যে তাদের কারখানায় যে পরিবেশটা যে রয়েছে সেটা কি আমরা স্বাস্থ্যসম্মত বলবো? যে জায়গাটা ওদের কারখানাগুলো প্রতিষ্ঠিত সেখানে স্বাস্থ্যসম্মত রাখাটা একটু কঠিনই। তারপরও তাদেরকে বলি, আমরা সবসময় তাদেরকে এই পরামর্শটা দিয়ে থাকি যে এটা যেন স্বাস্থ্যসম্মত থাকে এবং তারা যে সমস্ত দ্রব্য ওখানে ইউজ করে সেগুলো যেন তাদের স্বাস্থ্যর ক্ষতি না করে, সেই ব্যাপারে যেন তারা সচেতন থাকে। আমরা তো ভালো লাগতো যদি আমরা দেখতাম যে তারা যেহেতু রং দিয়ে কাজ করছে, চুলের খোপা তৈরি করছে রং দিয়ে, তারা যদি একটা গ্লোভস ব্যবহার করতো তাহলে বোধহয় আর একটু স্বাস্থ্যসম্মত হতো। যদি একটু মাস্ক ব্যবহার করতো তাহলে বোধহয় আর একটু এই খুঁটিনাটি বিষয়গুলো বোধহয় কি দেখার। এদের কিছুটা হলো যে এটা ওই যে ওদের যে একটা অভ্যাস এবং সচেতনতা, এটা আমরা হয়তো তাদেরকে বলি বা এটা কিছুদিন তারা হয়তো দেখা গেলো ইউজ করার পরে হয়তো আবার এটা ভুলে যায়। এই শিল্পকে যদি স্কেল আপ করতে চাই তাহলে এই আসলে এই ঝুঁকিগুলো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে অবশ্যই হবে। জি, এখানে আমাদের কাজ করার জায়গা আছে। পল্লী মশাক ফাউন্ডেশন থেকে আপনারা এই ধরনের সুবিধাগুলি পাচ্ছেন কিনা? অর্থাৎ তারাও এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে তারাও কি আপনাদেরকে উৎসাহিত করে? জি জি, আমার একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হয় পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনকে, যে শুধু টাকা পয়সা দিয়ে না, এখন যে প্রোগ্রামটা আপনারা হাতে নিয়েছেন যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, যে অন্যান্য প্রোগ্রামটা সমৃদ্ধির মাধ্যমে যে স্বাস্থ্য, তারপরে সোলার, শিক্ষা, এগুলো মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করা, এটা কিন্তু খুব সাহায্য করতেছে। আমি মনে করি উন্নয়ন ক্ষেত্রে যদি ওই পরিবারকে মানে আমরা যে কাজ করছি সব কাজের ভিতরে আনলে সমষ্টিগতভাবে এই পরিবারের উন্নতি, পরিবারের একজন না, পরিবারের সবাইকে নিয়ে কাজটা করতে হবে। আপনি তো নিশ্চয়ই সেটাই মনে করবেন। হ্যাঁ, অবশ্যই। এবং এক্ষেত্রে যে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন যদি আমি বলি যে আমাদের ওই এলাকায়, এই পুরান ঢাকা এলাকায়, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম স্কিল ডেভেলপমেন্টের উপরে, এবং প্রচুর মহিলারা এখানে প্রশিক্ষণ নিয়েছে, সেলাই প্রশিক্ষণ, যেটা অভ্যস্ত সেটার উপর প্রায় অনেক এই সুযোগ পেয়েছে। সুতরাং প্রশিক্ষণ এবং অর্থায়নটা যদি পাশাপাশি চলতে থাকে, এটা যদি সফল সমন্বয় ঘটানো যায় তাহলে এটার সফলতা অনেক বেশি। এই কারখানাগুলো ভাড়া বাড়িতে বোধহয়, হ্যাঁ, এদের বেশিরভাগই ভাড়া বাড়িতে, এবং কারো কারো নিজস্ব যারা ওখানে খুব অনেক স্থানীয়, অনেক আগে থেকেই আছে, তারাও আছে এরকম। এটা কি একটু ঝুঁকির মধ্যে পড়ে না, যারা বিশেষ করে যারা ভাড়া বাড়িতে রয়েছে? কারণ ভাড়া বৃদ্ধির সাথে তাদের খরচ বৃদ্ধি পায়। টেকসইতার বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে এটাও একটা হুমকি স্বরূপ। এটাকে একটি স্বাস্থ্যসম্মত জায়গায় নিয়ে যাওয়া, এই সব ইন্ডাস্ট্রিগুলো, সব উদ্যোগগুলোকে যদি আমি একত্রিত করে একটি আলাদা স্থানে
এবং সেটাকে নিয়ে যদি চিন্তা করা হ্যাঁ, যায়। এটা নিয়ে যাওয়া যায়, কিন্তু শুধু আমরা চিন্তা করলাম এখানে সরকারি সহযোগিতা এবং নীতি নির্ধারণের বিষয় আছে তাদের জন্য। কারণ সরকার যদি এখানে কার্যকরী ভূমিকা না রাখে, একটি সংগঠন বা একটি ব্যক্তির পক্ষে এই বিষয়গুলো, এটা একটা পলিসি লেভেলের একটা বিষয় করার সম্পাদন করা মুশকিল। তবে এই ব্যাপারে আমাদের একটু ব্যতিক্রম আছে। আমরা ধরেন দক্ষিণ দিকে কিংবা সিরাজগঞ্জের দিকে যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতেছি, তারা কিন্তু কমিউনিটির লোকজন বসার বন্দোবস্ত করে দিয়েছে। তো এখন আমাদের এই হেলথ প্রোগ্রাম সার্ভিসটা এই ঋণের সাথে যোগ হয়ে তারা আরও বেগবান হচ্ছে এবং উপকৃত হবে আর কি। সরকার যেমন বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গা বরাদ্দ দিচ্ছে, এবং যদি বলেন যে নিকুঞ্জ বায়ু, এবং তাদেরও যদি একটা অংশ 20% হোক বা 30% এই শ্রেণীর জন্য যদি বরাদ্দ দেয়, এবং তারা কিন্তু বিনা পয়সায় না, তারাও কিস্তিতে এবং পয়সা দিয়েই তারা নিতে চায়। কাজে এটা যদি আমরা বিভিন্ন জায়গায় বলেছি এবং এখনও আমরা এটা লবিং করছি যে এটা তাদের জন্য বরাদ্দ দেওয়া হোক এই শ্রেণীর জন্য, ফলে এবং তারা এটা বিনা পয়সা নিতে চায় না, এবং এক্ষেত্রে এনজিওর সহযোগিতায় তারা সরকারকে কিস্তি দেবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য। শুধু দর্শক মণ্ডলী, আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম সেটি হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই ধরনের কর্মকাণ্ড দিন দিন আরও বৃদ্ধি পাবে সেই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী রোববার আবার দেখা হবে।